শুরু করছি আমাদের আজকের হচ্ছে 4.3 ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম, প্রিয় ছাত্র ছাত্রী, একদম 4.3 ইউনিটে তোমাদের কোন বিষয়গুলো আছে, এই অধ্যায়ে আমরা কোনগুলো জানবো এবং কোনগুলো আমাদের পরীক্ষায় আসবে, এটাই তোমাদের প্রশ্ন। এই প্রশ্নকে সামনে রেখে আমি যে প্রশ্নগুলো বেছেছি, যে প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমি বোর্ডে লিখেছি এবং সেই প্রশ্নগুলো তোমাদেরকে জানাবো যে কোনগুলো 8 নম্বরের জন্য, কোনগুলো 4 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য আলাদা কোনো আমি প্রশ্ন দিচ্ছি না, যেহেতু এই 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন যেগুলো আমি দিয়েছি, এখান থেকেও 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। দেখো, ভারতীয় অর্থনীতিতে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, অর্থাৎ 1914 সালের পর ভারতবর্ষ ব্রিটিশ সরকারের অধীনে এসে কতটা আর্থিকভাবে এবং ভারতবর্ষের অর্থনীতিতে কতটা ব্রিটিশ সরকার প্রভাব বিস্তার করবে, ভারতের উন্নতি না হয়ে কেন অবনতি হবে এবং কেন ভারতে অবশিল্পায়ন ঘটবে, এবং এই সময়কালের আর কি কি ঘটনাগুলো আছে এই অধ্যায়ে, সমস্তটা আমরা জেনে নেব আজকের এই আলোচনার মধ্য দিয়ে। সাজেশন দেব, অবশ্যই দেব, কিন্তু তার আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভারতবর্ষ যদি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশের হয়ে বা ব্রিটিশের সঙ্গে সমর্থন করে থাকে এবং ভারতীয় সেনারা ব্রিটিশের সেনার পোশাক পরে যদি বিদেশের রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করে, তাহলে ভারতবর্ষকে প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা কিছু কিছু স্বায়ত্তশাসন দেব। প্রতিশ্রুতি দিয়েছিল অনেক, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ 1918 সালে শেষ হওয়ার পর আমরা দেখব যে ভারতবর্ষের যে প্রতিশ্রুতি দিয়েছিল, যার জন্য ভারতবর্ষকে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে দিয়েছিল এবং তার ফলে আর্থিক দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং আমাদের শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের বেকার সমস্যা বেড়ে গিয়েছিল, আমাদের চাষের ওপর প্রভাব পড়েছিল, সমস্তটাই ব্রিটিশ সরকারের জন্য হয়েছিল। তখন এই ভারতবর্ষ ব্যাপী ব্রিটিশের প্রতিশ্রুতি ব্রিটিশরা না রাখার কারণে ভারতীয়রা কিন্তু তাদের প্রতি ক্ষেপে গিয়েছিল, জ্বলে উঠেছিল এবং ভারতের বিভিন্ন অঞ্চলে আমরা দেখব বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠবে। বাংলায়, পাঞ্জাবে, মহারাষ্ট্রে ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে গুপ্ত সমিতি গড়ে উঠবে এবং এই গুপ্ত সমিতির ফলে তারা দ্বিধাগ্রস্ত হবে, তারা আতঙ্কিত হবে, তারা ভয়ে থাকবে এবং তারা যে স্বায়ত্তশাসন দেবে বলেছিল সেটা না দেওয়ার কারণে ভারতবর্ষে আরো বেশি পরিমাণে জাতীয়তাবাদী আন্দোলন ঘটবে এবং এই সময়কালে যে জাতীয়তাবাদী আন্দোলন ঘটবে তার মধ্যে আমরা দেখব আইন অমান্য আন্দোলন, আমরা অসহযোগ আন্দোলন দেখব। কিন্তু আমাদের এখানকার জানার বিষয়টা হচ্ছে ওইটাই যে প্রথমে আমরা বুঝলাম যে আমাদের অর্থনীতিটা প্রথম বিশ্বযুদ্ধের পর কেন ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এটা আমাদেরকে জানালো যে 3 জন মহান ব্যক্তি, তাদের নাম হচ্ছে দাদাভাই নৌরোজি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রমেশ চন্দ্র দত্ত, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, মহাদেব গোবিন্দ রানাডে, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই 3টে বই পড়ে আমরা বুঝতে পারলাম যে ভারতের অর্থনীতি দিনের পর দিন চাঙ্গা না হয়ে ভারতের অর্থনীতি দিনের পর দিন কেন মৃত্যুপ্রায় হচ্ছে এবং এই সময়কালে আমাদের ভারতবর্ষের অবস্থাটা কি, কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল এবং কোন পর্যায়ের মধ্য দিয়ে ভারতবর্ষ ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনের মধ্য দিয়ে, কোন কোন বিরোধিতার প্রশ্নে, কোন কোন শাসনতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে ভারতবর্ষ ব্রিটিশদের বিরোধিতা করতে শুরু করলো, আমরা এইটাও এই অধ্যায় থেকে জানবো। আর এই অধ্যায় থেকে যে সাজেশনগুলো আমি রেখেছি তার মধ্যে অনেক প্রশ্ন তোমরা টেনে পড়ে রয়েছে, যেমন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। তোমরা জানো ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল, ভারতবর্ষের সম্প্রদায়গত বিভাজন তৈরি করেছিল, হিন্দুদের মধ্যে উন্নত হিন্দু, অনুন্নত হিন্দুদের মধ্যে ভোটাধিকারের, নির্বাচনের পৃথক পৃথক স্বতন্ত্র দাবি তারা করেছিল এবং বি.আর. আম্বেদকর এই দাবিকে সমর্থন করেছিল। হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান পৃথক পৃথক নির্বাচনে দাঁড়াবার সুপারিশ করেছিল। এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা, যেটা শুনেই গান্ধীজি জারবেদা জেলে
তিনি অনশন করা শুরু করে দিলেন এবং জীবন যখন বিপন্ন হয়, মরণাপন্ন অবস্থা, তখন তার কাছে ছুটে গেলেন বি আর আম্বেদকর, অনুন্নত সম্প্রদায়ের নেতা, এবং তার সঙ্গে চুক্তি হলো, যে চুক্তিটার নাম পুনা চুক্তি। তাহলে পুনা চুক্তি কবে কাদের মধ্যে হচ্ছে? 1932 সালে বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে হচ্ছে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হচ্ছে? 1932 সালে হচ্ছে। কে চালু করেছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, তিনি শুরু করেছিলেন। এবার পুনা চুক্তিতে কি সিদ্ধান্ত হয়েছিল? যে হিন্দুরা, অর্থাৎ উন্নত হিন্দু এবং অনুন্নত হিন্দু, উচ্চ বর্ণীয় হিন্দু এবং নিম্নবর্গীয় হিন্দু যৌথভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু এখানে আম্বেদকর দাবি করেছিল যে নির্বাচনে যে দাঁড়াবে একই সঙ্গে ঠিকই আছে, অনুন্নত হিন্দুরাও উচ্চমানের হিন্দুদের ভোট দেবে, ঠিক আছে, কিন্তু অনুন্নত হিন্দুদের জন্য আসন সংখ্যা দ্বিগুণ করতে হবে, এবং সেই মোতাবেক গান্ধীজি মেনে নেন এবং আসন সংখ্যা দ্বিগুণ করা হয়েছিল। তাহলে এইভাবে পুনা চুক্তি হয়েছিল। এটা 3 নম্বর জন্য আসতে পারে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটাও 3 নম্বর আসতে পারে, 4 নম্বর আসতে পারে। পুনা চুক্তি 3 নম্বর আসতে পারে, 4 নম্বর আসতে পারে। ডান্ডি অভিযান, যে অভিযানের মধ্য দিয়ে গান্ধীজি তিনি লবণ আইন ভঙ্গ করেছিলেন, আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। গুজরাটের সবরমতী আশ্রম থেকে শুরু করে 24 দিনে 241 মাইল পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে, মাত্র 78 জন সেনাদের তার সত্যাগ্রহীদের নিয়ে তিনি গুজরাটের সবরমতী উপস্থিত হয়ে সমুদ্র থেকে জল সংগ্রহ করে তিনি লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেছিলেন। এটা আইন অমান্য আন্দোলনের কারণ। তাহলে ডান্ডি অভিযানটা কি? এইটাও কিন্তু 3 নম্বরে আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। ঠিক এইভাবে স্বরাজ্য দল ব্যর্থ হলো কেন? এরা 4 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে। আমি আরেকটা প্রশ্ন লিখিনি, এখানে আছে, সেই প্রশ্নটা হচ্ছে লখনৌ চুক্তি। লখনৌ চুক্তির শর্ত কি ছিল এবং লখনৌ চুক্তির গুরুত্ব কি ছিল, এটা আমি লিখিনি, এটাও আসতে পারে, 4 নম্বরের জন্য আসতে পারে। খিলাফত আন্দোলন কি? তোমরা জানো খিলাফত আন্দোলন কি? যে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ছিল ইংল্যান্ডের বিপক্ষে এবং তুরস্কের সুলতান দুটো পদ হোল্ড করতেন, অর্থাৎ দুটো পদে তিনি ছিলেন। একটা হচ্ছে তুরস্কের সুলতান, আর একটা হচ্ছে সমগ্র ইসলাম জগতের তিনি খলিফা। যেহেতু তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিপক্ষে গিয়েছিল, তাই তুরস্কের সুলতানকে অপমান করবার জন্য তাকে তার সুলতানি পদ থেকে নামিয়ে আনা হয়েছিল। এইটা সমগ্র পৃথিবীতে মুসলমান সম্প্রদায়কে আঘাত করেছিল, পাশাপাশি ভারতীয় মুসলমানদের আঘাত করেছিল। 1823 সালে আমরা দেখব যে খিলাফত আন্দোলন হবে এবং খিলাফত মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, তারাও আন্দোলন করবে। এইভাবে কিন্তু খিলাফত আন্দোলনটা এগিয়ে যাবে এবং ঝোপ বুঝে কোপ মারবেন গান্ধীজি, তিনি খিলাফত কমিটির সভাপতি হয়ে যাবেন এবং কংগ্রেস এবং মুসলিম লীগ পাশাপাশি আসবে। এরপরে আমরা দেখব আইন অমান্য আন্দোলনে দুটি সম্প্রদায় একসঙ্গে লড়াই করছেন। এইরকম আমরা কিছু প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলো কিন্তু এই 4.3 এই টপিকসের, অর্থাৎ ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, এই চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে একটু দেখে নি। এত সময় অনেক কথাই বললাম, তোমরা অধীর আগ্রহে রয়েছো যে স্যার এইভাবে টপিক ওয়াইজ যদি কোশ্চেন গুলো দিতেন ভালো হতো, তাই টপিক ওয়াইজ কোশ্চেন গুলো তোমাদের সামনে রাখছি। তোমরা অবশ্যই এই চ্যানেলটা দেখবে যদি ভালো লাগে, আর যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে। আমরা অনলাইন ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। যারা অনলাইন ক্লাসে সবে ভর্তি হতে চাও তাদের জন্য বিগত দিনের যে নোটস বা ভিডিওগুলো আছে সবই তোমাদের দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, শুরু করছি। আমাদের আজকের হচ্ছে 4.3 ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এবং এর সঙ্গেই আছে যে এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। আমি এটা 8 নম্বরের প্রশ্ন রেখেছি। নেক্সট 8 নম্বরের প্রশ্ন রেখেছি, রাওলাট আইনের শর্তগুলি কি কি ছিল, এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল, এটাও 8 নম্বরের কোশ্চেন। 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্তাবলী ও গুরুত্ব লেখো, এটাও 8 নম্বরের কোশ্চেন। ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কি ছিল, একদম অধ্যায় নাম অনুযায়ী প্রশ্ন, এটাও 8 নম্বরের কোশ্চেন। আইন অমান্য আন্দোলনের
সংক্ষিপ্ত পরিচয় দাও, এটি কতটা সফল হয়েছিল, এটাও 8 নম্বরের কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন এখানে আরেকটা আছে, স্বরাজ্য দলের কর্মসূচি ও ব্যর্থতার কারণ কি ছিল, এটাও 8 নম্বরের কোশ্চেন। আর তারপরে 4 নম্বর লিখে রেখেছি, অসহযোগ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। চম্পারণ সত্যাগ্রহ, যা ক্লাস 10-এ পড়ে গেছে, চম্পারণ সত্যাগ্রহ, সেটাও কিন্তু 4 নম্বরের জন্য এখানে আছে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি টিকা 4 নম্বরের জন্য। 4 নম্বরের জন্য কবে কেন পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 4 নম্বরের জন্য ডান্ডি অভিযান কি, যেটা বললাম আইন অমান্য আন্দোলন, যে ঘটনার মধ্যে দিয়ে আমাদের বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধী শুরু করবেন। খিলাফত আন্দোলন কি, এটাও কিন্তু 4 নম্বরে রেখেছি। আরেকটা প্রশ্ন, লখনৌ চুক্তি শর্ত গুরুত্ব, এই প্রশ্নগুলো আমরা রেখেছি। মোট 12টা প্রশ্ন এই অধ্যায় থেকে আছে। শোনো, এটা হচ্ছে আমাদের 4th সেমিস্টার, আমরা জানি যেটা আমরা নতুন সিলেবাসের নতুন ছাত্র, আমরা এই পরীক্ষা দেব। এবং পাশাপাশি আরেকটা খবর তোমাদের কাছে দিই, যে তোমাদের 23 পৃষ্ঠার তোমাদের উত্তর লেখার জন্য কাগজ দেওয়া হবে, অর্থাৎ 12টা কাগজ তোমাদের লুজ ওইখানে বা পৃষ্ঠা দেওয়া হবে। 12 দুগুণ 24, এপিট ওপিট করলে 24টা পৃষ্ঠায় তোমরা জানো। তো 23টা পৃষ্ঠায় তোমরা লিখবে, অর্থাৎ আলাদা করে কোনো লুজ শিট নেওয়ার দরকার নেই। প্রথম যে খাতাটা দেবে সেই খাতাতেই তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো 40 নম্বরের অ্যান্সার করে আসবে। আর এটা নিয়ে কোনো ভয় পাবে না, অতগুলো প্রশ্ন পৃষ্ঠা আমাদের লাগবেও না, অতগুলো পৃষ্ঠা আমাদের লাগবেও না, এটাও আমি বলে রাখছি। ওর মধ্যে হয়ে যাবে, অযথা কোনো টেনশন করবে না। বারবার লুজ নেওয়া, বারবার সেই লুজটাকে আবার মুড়িয়ে দেওয়া, এই সমস্ত ঝামেলা খুবই, সেই জন্য এবছর থেকে নতুন এটা শুরু করেছেন পর্ষদ, যে তোমাদের 23 পৃষ্ঠার খাতা দেওয়া হবে এবং সেই খাতাতেই তোমরা সমস্ত উত্তরটা লিখবে। আর প্রশ্ন আমরা একটু বেশি করেই, এখানে হয়তো তোমাদের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু হলেও আমাদের করতে হবে, এই কারণে যেহেতু তোমরা প্রথমবার দিচ্ছ, সুতরাং আমরা কোনো সময় রয়েছে অনেক, আমরা কোনো রিস্কের মধ্যে যাব না। আমাদের যেটুকু সময় আছে আশা করছি এর মধ্যে থেকেই আমরা এইগুলো সবই কমপ্লিট করব এবং রিভাইজও হয়ে যাবে। সেই মানসিকতা নিয়েই কিন্তু এগোতে হবে, একদম টু দা পয়েন্ট উত্তর, অযথা বেশি লেখার কোনো জায়গা নেই, আমরা লিখবও না। আমরা পয়েন্ট 2-4টে বেশি হতে পারে, এই কারণে একটু বেশি লিখতে হবে পয়েন্টটা, কারণ আমরা যখন পরীক্ষার খাতা লিখবো 2-3টে পয়েন্ট আমাদের মনে নাও থাকতে পারে, তারপরেও যেন উত্তরটা সলিড থাকে এবং উত্তরের যে জায়গাটা, বক্তব্যটা, সেটা যেন সঠিক থাকে। তার জন্য যদি 2-1টা পয়েন্ট পড়ার সময় বেশি করে মুখস্থ করতে হয়, আমরা কিন্তু করব, যদি জানতে হয় আমরা কিন্তু জানবো। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে টেক্সট বইটা অবশ্যই ফলো করবে, টেক্সট বইটা পড়বে। টেক্সট বইটা পড়লে কিন্তু একটা বিষয়ের গভীরে যাওয়া যায় এবং কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন এসেছে অনেক সময় পড়া থাকলেও কিন্তু আমি সেটা লিখতে পারবো। আর জীবনের জন্য পড়তে হবে, জানার জন্য পড়তে হবে, কারণ উচ্চ মাধ্যমিকের পরেই যে ইতিহাস লাগবে না তা কিন্তু নয়। জীবনের অনেক পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের চলতে হবে, চাকরির পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, সেইখানে কিন্তু জায়গা সঠিকই রেখেছে, সেখানে কোনো সিলেবাস ছোট বড় কোনো গল্প নেই, প্রচুর সিলেবাস, ভার্স সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে তোমাকে হাঁটতে হবে। তাই জানতে হবে, জানার মধ্য দিয়ে নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে। এই কথা বলে আজকের ভিডিওটা শেষ করলাম। যারা এই চ্যানেলের পাশে আছো সবাইকে ধন্যবাদ, যারা নতুন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।